সালমার কোলের সন্তান 2 বছরের একটা ফুটফুটে কন্যা সন্তান। চোখের সামনে দিয়ে একটা প্রেতাত্মা সন্তানটাকে কোলে নিয়ে জলের মধ্যে তলিয়ে গেল। চোখের সামনে দেখেও সালমা বাঁচাতে পারল না। হ্যাঁ, আল্লাহ তাকে অনেকবার ইঙ্গিত করেছিল এরকম খারাপ কিছু হতে চলেছে এটা থেকে, কিন্তু সে নিজেকে আজও দায়ী মনে করে এবং তার জন্য আজকে সে বদ্ধ পাগল। এরকমই একটা গায়ে কাঁটা দিয়ে ওঠা, হাড় হিম করা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা আজকে আমাদের সাথে শেয়ার করেছে ওই গ্রামেরই এক বন্ধু। তার নাম নূর। অ্যাকচুয়ালি পুরো নাম নূরজাহান। নূর আমাদের সাথে শেয়ার করেছে। নূর আমাকে মেল করে পাঠিয়েছে। নূর ওই গ্রামেরই পাশের গ্রামে থাকে এবং ওই পাশের গ্রামের ঘটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা নূর জানতে পারে তার কাকার কাছ থেকে। তার কাকা প্রথম বাড়ি গিয়ে ঘটনাটা বলে। তারপর এই ঘটনার পর গোটা গ্রামে নাকি দুটো পাশাপাশি গ্রাম এবং আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে আসে, কারণ একটা ছোট্ট ফুটফুটে 2 বছরের একটা কন্যা সন্তান, বাচ্চা, তাও এরকম একটা ভয়ঙ্কর ভৌতিক, মানে যেটা একটা অলৌকিক ঘটনার মতো দৃশ্য। আসলে যে জলের কথা নূর বা এই ঘটনার মধ্যে আমি তোমাদেরকে বলছি, এটা একটা ভয়ঙ্কর একটা তালাব টাইপের ছিল। ভয়ঙ্কর তালাব টাইপের ছিল, মানে যে তালাবটা সম্পর্কে তালাব বা তালাব যেই যাকে বলো না কেন, এই যে পুকুর টাইপের যেটা, এটা নিয়ে অনেক আগে প্রচুর মানুষ প্রচুর কথা বলেছে যে রাত্রেবেলা এমনকি ভোর দুপুরবেলা পর্যন্ত এই জলের মানে পুকুরের আশপাশ দিয়ে গেলে নাকি কান্নার শব্দ শুনতে পাওয়া যায় এবং অনেক কিছু যারা হাত ছানি দিয়ে ডাকে তুমি বুঝতে পারবে এবং তোমার গা ভারী করে আসবে, এরকম অবস্থা, গা ভার হয়ে যাবে এবং তুমি গুমড়ে গুমড়ে কেঁদে ওঠার কার শব্দ শুনতে পাবে। এমনকি কেউ যেন তোমার পিছন থেকে ডাকছে আয় আয় বলে, এরকম একটা গা ছমছমে থমথমে পরিবেশ দুপুরবেলাও ওইখানকার মানুষজন ফিল করে। তো সেরকমই এই পুকুরের কাছাকাছি বেশ সামান্য একটু পুকুর থেকে সামান্য একটু দূরত্বের মধ্যে বাড়ি হচ্ছে শালমার। শালমা আর সিরাজ দুজনে ভালোবেসে দুজনকে বিয়ে করেছিল। যেহেতু শ্বশুর বাড়ি থেকে মেনে নেয়নি, সিরাজের বাবার বাড়ি থেকে মেনে নেয়নি সালমা আর সিরাজের বিয়েটা, যেহেতু সিরাজ একটা ভালো ধনী পরিবারের ছেলে আর সিরাজ করতো বিজনেস, কিন্তু শালমা একটি গরিব পরিবারের মেয়ে, তার জন্য সিরাজের পরিবার থেকে মেনে নেয়নি। তাই সিরাজ বিয়ে করে বউকে নিয়ে আলাদা এই পুকুর পাড় থেকে বেশ কিছুটা একটু দূরে, সামান্য দূরত্বের মধ্যে, খুব একটা বেশি দূরে না, 5 থেকে 7 মিনিটের দূরত্বের মধ্যে একটা ফাঁকা জায়গায় বাড়ি করে সেখানে সিরাজ তার স্ত্রীকে নিয়ে থাকে, সালমাকে নিয়ে। সিরাজ সালমা ভালোভাবেই মানে বিয়ের পর বেশ ভালো সংসার ছিল, সব কিছু ছিল। নূরের কাছ থেকে এটা জানতে পারি যে তার প্রথম সন্তান হয়, সিরাজ আর সালমার প্রথম একটা পুত্র সন্তান হয়, একজন পুত্র সন্তান হয়। তারপর দ্বিতীয় সন্তান হচ্ছে এই ছোট্ট 2 বছরের ফুটফুটে কন্যাটা, জাস্ট তখনও 2 বছর বয়স, সন্তানের 2 বছর বয়স। সিরাজ প্রত্যেক দিনের মতো বিজনেসে গেছে, ব্যবসায় গেছে। ব্যবসা থেকে ফেরার পরে সালমা তাকে বলছে যে জানো আজকে মেয়েটাকে আমি ঘরের মধ্যে রেখে, মেয়েটা তখন ঘুমাচ্ছিল আর আমি গেছিলাম একটু শাক তুলতে, মানে গ্রামের মেয়েরা যেরকম শাক পাতা বা সবজি বাগান আশেপাশে থাকলে যেমন শাক পাতা তুলে আনে, সেরকম শাক তুলতে গেছিল পাশেই। তো শাক তুলতে যাবার সময় তখন হঠাৎ করে কি যেন একটা একটা মহিলাকে দেখতে পায়, মানে ওই মোটামুটি মানে চুল এলো করে থাকা ওই পুকুরের পাশে একজন মহিলাকে দেখতে পায়। মহিলাটা ওই পুকুরের পাশে ধারে বসে আছে আর কাঁদছে, মানে কেমন একটা বিচ্ছিরি, একটা কেমন মানে একটা বিচ্ছিরি ধরনের একটা ব্যাপার। আর ওই পুকুরের আশেপাশে, এটা বলে রাখি, ওই শালমাদের বাড়ি ছাড়া পুকুরের আশেপাশে আর সেরকম বাড়ি নেই। একটা মসজিদ আছে কিন্তু ওই পুকুর থেকে বেশ কিছুটা একটুখানি সামান্য দূরত্বের মধ্যে, আর কিছু গোয়াল টোয়াল মানে গরু টরু রাখার এই সমস্ত কিছু গোয়াল টোয়াল আছে, বাকি সবটাই ওই পুকুর থেকে বেশ, মসজিদ থেকে বেশ কিছুটা দূরে। তো শালমা ফাঁকা জায়গাতে ওইখানে একটা বাগান করা আছে, সেখানে একটু শাক পাত লাগিয়েছে, সেখান থেকে শাক তুলতে গেছিলো। হঠাৎ এই পুকুরের দিকে চোখ পড়তেই দেখতে পায় যে কে একজন মহিলা, মানে আধ বয়সী মহিলা, বয়স্ক না আধ বয়সী মহিলা, বসে বসে কাঁদছে, বেশ দেখতে ভালো, বসে বসে কাঁদছে। তো তারপরে হঠাৎ ওকে দেখে হঠাৎ মহিলাটা পুকুরের দিকে যেন গড়গড় করে নেমে গেল, মানে এমনই একটা ভয়ঙ্কর দৃশ্য, মানে ও যে ওটা বাস্তবে দেখছে না স্বপ্ন, কারণ এগুলো শুনে মনে হয় স্বপ্ন, কিন্তু ঘটনাটাও বাস্তবে দেখেছে। সিরাজ তো বিশ্বাসই করতে চাইছিল না। সিরাজ বলছে আসলে তুমি জানো যে ওই পুকুরটা ওরকম ধরনের, সেই জন্য তোমার ওটা মনে হচ্ছে যে তুমি কিছু দেখেছো। সিরাজের যে পুরোপুরিভাবে উড়িয়ে দিয়েছে তা কিন্তু নয়, সিরাজ নিজেও জানে, সিরাজ তো ওইখানকারেরই ছেলে। সিরাজ জানে যে ওই পুকুরটা বেশ ভয়ঙ্কর, কারণ ছোটোবেলা থেকে সে শুনে আসছে ওই পুকুরটার সম্পর্কে। তার বাবা, দাদা, মা, তারপর পিসিরা, সবাই, কাকা জেঠু, সবাই অত বড় বংশ এবং গ্রামের আশেপাশের লোকেরাও সবাই জানে এই পুকুরটা সম্পর্কে। তো
ওই পুকুরে আগে যখন লোকজন নামতো তখন নাকি কেউ পা ধরে টেনে নিত, মানে অনেকে আবার মারাও গেছে পুকুরে, গ্রামের অনেকে মারাও গেছে। তাই জন্য যাদের বাড়ি ঘর দুয়ার আশেপাশে ছিল তারা ওই ঘর বাড়ি ছিটে বেড়ার বাড়ি সব ভেঙে টেঙে দিয়ে ভিতরের দিকে চলে গিয়ে বাড়ি ঘর দুয়ার করে আছে। যেহেতু ওদের সম্পর্ককে কেউ মেনে নেয়নি, সেহেতু ওই কাছাকাছি একটা জায়গায় সিরাজ বাড়ি করে থাকতে বাধ্য হয়েছে। অবশ্যই ওদের পাকার বাড়ি, সিরাজের পাকার বাড়ি। তো সালমাকে একটু বলে যে যাকে তুমি ওগুলো ভুলে যাও, ওগুলো এমন কিছু না। দিয়ে তারপর সিরাজ বলে মেয়ে ঠিক আছে, তো তুমি মেয়েকে একা রেখে গেছিলে? বলো না না, মেয়েকে আমি ঘরে দিয়ে গেছিলাম, ঘরে ছিল, মেয়েকে আমি চাবি দিয়েই রেখে গেছিলাম, চাবি তো আমার কাছে ছিল, কোনো অসুবিধা ছিল না। মেয়ে কাঁদলে ও আমি ঠিক চলে আসতাম। ওই যে বললাম 5 মিনিটের দূরত্বে, খুব একটা বেশি দূরত্ব নয়। তো এরকম হয়। তারপরে সালমা হঠাৎ পরের দিন সিরাজ আবার মানে সিরাজ সালমা যে বড় ছেলে, সে স্কুলে চলে যায়। বাচ্চা মেয়েটাকে নিয়ে সালমা বসে বসে রান্না করছে, মানে দুয়ারে বারান্দায় বসে বসে, বারান্দায় রান্নাঘরটা এক সাইডে, সেখানে বসে বসে রান্না করছে। হঠাৎ দেখতে পাচ্ছে মেয়েটা নিজের মনে কার সাথে যেন কথা বলে যাচ্ছে। 2 বছরের বাচ্চা মেয়ে, কেউ নেই, কিন্তু ওই ব্যবহারটা একটা অন্যরকম ব্যবহার। মানে মা জানে যে তার সন্তান কারোর সাথে কথা বললে কী করলে কীরকম কী হবে, আচরণগুলো মায়েরা কিন্তু ঠিক আমরা বুঝতে পারি। তো সালমার ওটা ভালো লাগেনি। সালমা বলছে কে আছে, আমি তো এখানে, ও কার সাথে এভাবে কথা বলছে, এভাবে হাসছে, তাকাচ্ছে, কারোর মুখের দিকে এভাবে যেন মনে হবে হাত দিলে যেমন হয়, একটা কেমন টাইপের করছে, কে যেন খেলছে, কেমন করছে, এবং খেলার মুডে আছে, হাসছে তাকিয়ে তাকিয়ে কারোর দিকে একটা, কিন্তু সামনে কেউ নেই। 1 দিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, একই রকম ঘটনা। সালমা এবার কিন্তু মেয়ের সম্বন্ধে কিন্তু যথেষ্ট বড়ি রয়েছে। তো সালমা নাকি সেই দিনই মানে সিরাজকে বলেছে যে দেখো আমার কিন্তু লক্ষণ ভালো ঠেকছে না, মেয়েটার না এরকম করছে, আর মেয়েটারা খাওয়া দাওয়া করছে না। আর আগে ঠিকঠাক খাওয়া দাওয়া করতো, কিন্তু 3 দিন এইরকম দেখছি, আর 3 দিন খাচ্ছে না। সিরাজের মন কিন্তু জানে, যে সিরাজ কিন্তু জানে যে পাশেই ওর সেদিনকে ওটা দেখেছে, তারপরে এইরকম ব্যাপার আজকে বললো, কিছু তো একটা ব্যাপার আছে, মেয়েটার গায়ে কি তাহলে কোনো হাওয়া লেগেছে? তখন সিরাজ বলে ঠিক আছে চলো, পাশে একজন হুজুর থাকেন আর কি, মানে আমরা জানি মুসলিম সম্প্রদায়ের হুজুর থাকেন, তো সে হুজুরের কাছে নিয়ে গেছে সন্তানকে, মেয়েটাকে, বাচ্চাটাকে, বড় ছেলেটারও গা ঝাড়িয়ে দিয়েছে, এবং সঙ্গে করে নিয়ে গিয়ে, এবং মেয়েটাকে যখন বলছে তখন হুজুর বলছেন যে ঠিক আছে আমি গা ফা ছেড়ে দিচ্ছি, আর কিছু ঘর বাঁধা, আমরা অনেকে জানি যে ঘর বাঁধা মানে ঘর বন্ধক রাখা, বা ঘর বন্ধক মানে কি, বন্ধকি কারবার ওটা না, মানে ঘর বন্ধক রাখা, ঘর বাঁধা দেওয়া, যে ব্যাপারটা থাকে হুজুর এবং যারা পীর বাবা, তারপর আরও যারা এই সমস্ত কাজ করেন এক্সপার্টি, তো সেই সমস্ত মানুষ এই কাজগুলো ভালো করে দেন, ঘর বেঁধে দেওয়া। তো ঘর বাঁধার জন্য কিছু সামগ্রী দিয়েছেন, তাই করে নিয়েছে, সব ঠিক আছে, কিছু করে। তারপরে হুজুর বলেছিলেন আমি পরশু দিনকে তোমাদের বাড়িতে যাব, আমি গিয়ে সব বলবো, দেখবো, ঘুরে বাড়িটা দেখে ঘুরে এসে বলবো যে কী হয়েছে। ভালো কথা। সেই মাঝখানের দিনে আর কিছু হয়নি, মাঝখানের দিনে শুধু ওই বাচ্চাটা খাচ্ছে না, আর কিছু হয়নি। যেদিনকে হুজুর এসেছে, হুজুর দেখে বললেন যে সব কিছু দেখলেন, চারপাশ খুললেন, তো হুজুর বললেন সিরাজকে সালমাকে যে আসলে তোমার সন্তান ঠিকই বলেছ, তোমার সাথে না একটি মহিলার সাথে কথা বলছে, এবং সেই মহিলা ওকে বাচ্চাটার ওপর নজর পড়েছে এবং তোমার বাচ্চাটাকে নিয়ে যেতে চাইছে। কারণ আমি যে মহিলাকে দেখতে পাচ্ছি, ওই মহিলা মানে নিজেকে আত্মঘাতী করে কোলে সন্তান নিয়ে এই পুকুরের মধ্যে শেষ করেছিল নিজেকে। তো সেই বাচ্চাটা মহিলার কাছ থেকে ছাড়া, মানে ওই পুকুরের মধ্যে মহিলার আত্মাটা থেকে গেছে, কিন্তু বাচ্চাটার আত্মাটা কিন্তু ওই পুকুরটার মধ্যে নেই। তাই বাচ্চাটা তোমার বাচ্চার মধ্যে, ওই মাটা তোমার বাচ্চার মধ্যে তার সন্তানকে দেখতে পেয়েছে, 2 বছরের সন্তানকে। তো তার জন্য তোমার সন্তানটাকেও নিয়ে যেতে চাইছে। এটা শুনে তো সালমা আর সিরাজ হাউ হাউ করে কাঁদতে থাকে। আর সালমা সিরাজ বলে যে আমি কি করব, তাহলে এখন উপায় কী, এরকম একটা ব্যাপার। মানে নূর বলে যে, নূর আমাকে বলছে যে দিদিভাই যে সময়টাতে ঘটনাটা ঘটেছে, আজকে আমি কাকুর কাছ থেকে শুনছি এবং আমার বাড়ির লোকেদের কাছ থেকে শুনছি, মানে আমার যেন মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, কারণ এখনও ওই পুকুরটা আমরা জানি দিদি, মানে ওই পুকুরটা এখনও নাকি ওই খুনি পুকুর নামেই নাকি পরিচিত, বাংলাদেশে খুনি পুকুর নামেই নাকি পরিচিত। এটা বাংলাদেশে, আমি যে জায়গাটার কথা বলছি সেই জায়গাটার এক্স্যাক্ট নাম আমি এখন বলছি না। নূর আমাকে বলেছে দিদি এই জায়গাটার নামটা প্লিজ বলো না। ঠিক আছে, সেটা ও একটা ইয়াং মেয়ে, সেই স্বার্থেও বলতে বারণ করেছে, আমি বলছি না। কিন্তু বাংলাদেশে যারা থাকো তারা নিশ্চয়ই, তারা আশেপাশে থাকবে, তারা এই খুনি পুকুরের সম্বন্ধে জানবে, এবং সেটা মসজিদের কাছাকাছি। তো সেই ক্ষেত্রে এইরকম হুজুরের কাছ থেকে শোনার পর বলে কিছু তো একটা থাকে, কিছু তো একটা করা যেতে পারে। তখন হুজুর একটা মানে
গলায় একটা কার বা কিছু একটা কালো কারের সাথে কিছু একটা তাবিজ দেন, সন্তানকে পরিয়ে রাখতে বলেন এবং বলেন ওকে হাত নজর ছাড়া করবে না, মানে নজরের বাইরে তোমার সন্তানকে যেতে দেবে না। ঠিক আছে, সিরাজ তো বসে থাকতে পারবে না, কারণ সিরাজের বিজনেস আছে, বাচ্চাটা স্কুলে যায়, বড় ছেলেটা, তাহলে বাড়িতে থাকে সালমা, আর কেউ নেই, গুরুজন টুরুজন কেউ নেই, সালমার মেয়ে সারাদিন বাড়িতে থাকে। এবার সালমার মেয়েকে নিয়ে কাজ টাজ করছে, সব কিছু করছে। কিছুদিন পরে সালমা একইভাবে 2 দিন পর সালমা রান্না করছে। হঠাৎ রান্না করতে করতে সালমা দেখছে যে মানে রান্না করছে যখন সালমা দেখছে তার মেয়েটা পাশে নেই, তার কাছে নেই। তাড়াতাড়ি করে সালমা এদিক ওদিক খুঁজে দেখে সালমার মেয়ে খাটের নিচে বসে সেই একই রকমভাবে কারোর সাথে কথা বলছে। সালমা খুব ঘাবড়ে যায় যে আবার ওই রকমভাবে একটা 2 বছরের বাচ্চা মেয়ে খাটের তলায় চলে এলো। মানে সালমার একটু চোখ, মানে কোনোভাবে রান্না করতে করতে একটু চোখটা সরেছে, মেয়েটা সঙ্গে সঙ্গে হামাগুড়ি দিতে বা এক পা করে চলতে ঘরে ঢুকে পড়ছে। হঠাৎ করে সালমান লক্ষ্য করে যে তার তাবিজটা নেই গলার মধ্যে, মানে যে তাবিজটা পরানো ছিল, মানে ছোট বাচ্চা কোনোভাবে হয়তো যেরকমভাবেই হোক, মানে তাবিজটা গলা থেকে খুলে ফেলুক বা যাই করুক, কিছু তো একটা হয়েছে যে তাবিজটা গলা থেকে নেই। এটাই রহস্য রয়ে গেল যে তাবিজটা কে খুললো। সালমা তো রান্না করছে, তখনও সালমা দেখেছে যে গলার মধ্যে তাবিজটা আছে, তাহলে কি করে খুললো। হঠাৎ সালমা লক্ষ্য করে যে বাচ্চাটা নিজে একটা ফ্রক টাইপের পরানো ছিল, ফ্রকটা একটু বড় বা যেরকমই হোক না কেন কোনোভাবে ফ্রকের সাহায্যে লেগে, কিন্তু 2 বছরের বাচ্চা ফ্রকটা যদি খুলেও থাকে, তাবিজটা কি করে পড়বে। মানে সালমা কিছুতে বুঝে উঠতে পারলো না যে কি করে এই বিপদটা হলো। সালমার বুঝতে বাকি রইল না একটা সেকেন্ডের মধ্যে যে তাবিজটা খোলা মানে তার চরম বিপদ আবার নেমে আসতে চলেছে। সালমা মা, সে খুব ভালো করে জানে, আর মায়েদের মন কিন্তু সব কিছু আগে থেকে বলে দেয়। তাড়াতাড়ি সে মানে কোনোভাবে সে সিরাজের কাছে খবর পাঠায়, তার ছেলের স্কুল থেকে চলে আসার পরে সিরাজের কাছে দোকানে খবর পাঠায়। সিরাজ তাড়াতাড়ি ছুটে আসে এবং তাবিজটা খোঁজাখুঁজির চেষ্টা করে যে তাবিজটা কোথায়। এরকম সালমা তাবিজটা খুঁজছে গেটের বাইরে থেকে, আর সিরাজের কোলে সিরাজের বাচ্চা মেয়েটা আছে। তো তাবিজটা খুঁজতে হঠাৎ সালমা লক্ষ্য করে যে মানে ওই মেয়েটা মানে আমি কথাটা বলছি আমার গায়ে কাঁটা দিচ্ছে, সালমার মেয়েকে কোলে নিয়ে জলের মধ্যে নেমে যাচ্ছে, জাস্ট জলের মধ্যে নেমে যাচ্ছে। সালমা মানে ও কি দেখছে, ও তো ওর স্বামী সিরাজের কোলে সন্তানকে দিয়ে ও তাবিজটা খুঁজছে, মানে ও একবার জলের দিকে তাকাচ্ছে, একবার নিজের ঘরের দিকে তাকাচ্ছে। ও কি দেখছে, ওটা ঠিক দেখছে না ভুল দেখছে। ও তাড়াতাড়ি করে দৌড়ে নিজেকে না কন্ট্রোল করতে পেরে ঘরে চলে আসে, এসে দেখে ওর স্বামী সিরাজের কোলেই মেয়ে আছে। ও সিরাজকে তাড়াতাড়ি বলে। সেই ঘটনাটা ঘটার পর ওদের মন সেদিন থেকে মানে রান্না বান্না খাওয়া দাওয়া সব উঠে গেছে। সিরাজ বলে যে আমি ওই হুজুরের কাছে যাব। তো সিরাজ তাড়াতাড়ি করে সালমার কোলে সন্তানকে দিয়ে হুজুরের কাছে যায়, যে হুজুর ওদের তাবিজ এবং ঘর বেঁধে দেওয়ার ব্যাপারগুলো করেছিলেন। তো সেই হুজুরের কাছে গিয়ে দেখে হুজুর পাশের একটা গ্রামে গেছেন কিছু কাজের জন্য। তো হুজুরের ফিরতে রাত্রি হবে, আর রাত্রির বেলা হয়ে গেলে উনি আর সেভাবে কাজ করবেন না, উনি কালকে সকালবেলা দেখা করতে বলেছেন। এই যে কালকে সকালবেলা, এটাই ওদের জীবনের কাল হয়ে দাঁড়ালো। সেই রাতেই সন্ধেবেলা সিরাজ বসে আছে ঘরের মধ্যে, কিছু হিসেবের খাতা টাতা দেখছে, আর নূর বলছে দিদি যেমন সালমা যেমন বাইরে রান্না করে সেরকম রান্না করছে, বা বড় ছেলেটা দাওয়ায় বসে মানে ওই বারান্দায় পড়াশোনা করছে, আর সামনে সিরাজের মেয়ে মানে সিরাজ সালমার মেয়ে বসে খেলা করছে। তার মাঝে তিলেক্যের মধ্যে সালমা কোনোভাবে রান্না করে খাবারটা জাস্ট ঘরের মধ্যে ঢোকাতে গেছে, ঘরের মধ্যে সেইটুকু সময়ের মধ্যে সালমা এসে দেখে তার ছেলে নিচু হয়ে পড়াশোনা করছে, কিছু একটা করছে, সালমার মেয়ে নেই। সালমা চিৎকার করে কাঁদতে থাকে। সালমা বলে আমার মেয়ে কোথায় গেল। সবাই মিলে গিয়ে চারিদিক খোঁজাখুঁজি করে, তন্ন করে খোঁজাখুঁজি করে। এমনকি ওই সন্ধেবেলা গ্রামের সবাই প্রত্যেকে ওদের চিৎকার শুনে চলে আসে। সিরাজের বাবার বাড়ি, সিরাজের বাড়ির লোকেরা সবাই, মানে ওই রাতে যেন মনে হবে এই বাচ্চাটাই ওদের মধ্যে মিল করিয়ে দিতে চেয়েছে, এরকম একটা ব্যাপার। এতগুলো দিন ও দাদু ঠাকুমা বাচ্চাগুলো দাদু ঠাকুমার আদর পায়নি, একটা ছোট্ট ফুটফুটে সন্তান হয়েছে, সন্তানের মুখের দিকে তাকেও দাদু ঠাকুমা পরিবার কেউ আসেনি, সিরাজের বউয়ের কাছে কেউ আসেনি বিয়ের পর থেকে। কিন্তু সেই রাতে সবাই এসে বাচ্চাটাকে খুঁজতে গিয়ে হঠাৎ দূরে একটা কোণে দেখে বাচ্চাটার দেহটা জলের মধ্যে ভেসে উঠেছে, সে কুনি পুকুরের পাড়ে। মানে এই যে ঘটনা,
মানে গায়ে কাঁটা দিয়ে ওঠা ঘটনা। নূর যখন আমাকে ঘটনাটা মেল করার পরে আমি যখন কন্ট্যাক্ট নাম্বার দিই, নূর যখন বলে দিদি এত বছর পর তোমাকে ঘটনাটা আমি বলছি, এই ঘটনাটা আমি তো চোখের সামনে দেখিনি কিন্তু সবটাই পুরোটা জানা এবং শোনা। এবং এই ঘটনাটা যে মানে গোটা গ্রাম নাকি ভেঙে পড়েছিল, দীর্ঘদিন সময় গেছে এই ঘটনাটা ভুলতে। এবং হাউ হাউ করে নূর কাঁদছে, নূর বলছে দিদি ঘটনাটা যেন আমার মনে হচ্ছে আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। আর সত্যি আমি যে তোমাদেরকে বলছি, আমি সেই মুহূর্তে যখন শুনেছি তখনও যেন আমার মনে হচ্ছে আমি রিলেট করতে পারছি ব্যাপারটা। কারণ একটা ছোট্ট 2 বছরের ফুটফুটে সন্তান, আমিও একজন মা, তোমরাও মা যারা শুনছো, বা মা না হলেও সন্তানের সঙ্গে তো রিলেট সবাই করতে পারে বলো। একটা বাচ্চা, দুধের শিশু, মায়ের কোল হারা হয়ে গেল, মা হারিয়ে ফেললো তার সন্তানকে। হতে পারে তাদের একটা পুত্র সন্তান আছে, কিন্তু সালমা পাগলের মতো কাঁদতে থাকে। সালমা নিজেকে দায়ী করতে থাকে যে আমি আমি আমাকে তো আল্লাহ মানে ভগবান, আল্লাহ যাই বলো, আমাকে তো আল্লাহ বলে দেখিয়েছিল যে ওই শয়তানি আমার ছেলেকে নিয়ে যেতে এসেছে, ওই রাক্ষসী ছেলেকে নিয়ে যেতে এসেছে, কিন্তু আমি পারলাম না আমার সন্তানকে বাঁচাতে। এই যে কুড়ে কুড়ে খাওয়া, আস্তে আস্তে চিন্তা করে করে না খেয়ে খেয়ে, মানে সবাই ভেবেছিল যে হয়তো ঠিক হয়ে যাবে সালমা, 1 দিন 2 দিন পরে আস্তে আস্তে সব ভুলে যাবে, মানে যেমন মানুষের ধর্ম আর কি, আর একটা সন্তান আছে তাকে বুকে জড়িয়ে ধরে বাঁচবে। কিন্তু না, সে ভুলতে পারল না। সে বদ্ধ উন্মাদ হয়ে গেল, পাগল হয়ে গেল, মানে বদ্ধ পাগল হয়ে গেল। এই করে করে পাগল হয়ে গিয়ে সে একদিন কবেই ঘর ছেড়ে বেরিয়ে গেছে। মানে তার আজও কেউ তার খোঁজ পায়নি। সালমার ঘটনা আজও কেউ সালমাকে খুঁজে পায়নি। প্রচুর খুঁজেছে সিরাজ, প্রচুর খুঁজেছে। এক তো হচ্ছে তাদের না মেনে নেওয়া, এতটা মানে এতটা ভালোবাসার লড়াই, ভালোবেসে আলাদা করে থেকে সিরাজ সকলের সামনে থেকে বাইরে এনে বিয়ে করে সংসার করলো, সন্তান হলো, কিন্তু তাদের জীবনে যে এভাবে ঘটনা ঘটবে না কেউ ভাবতে পারেনি। তো এটা হচ্ছে একটা জিন, মানে অতৃপ্ত, যেটা আমাদের হিন্দুদের বলো অতৃপ্ত আত্মা, সেটা হচ্ছে এই মুসলিম সম্প্রদায়, এটা হচ্ছে একটা জিন, ভয়ঙ্কর প্রেতাত্মা একটা, যে নিজের সুখ পায়নি, নিজের তৃপ্তি মেটাবার জন্য, অতৃপ্ততা মেটাবার জন্য, নিজের সন্তানের না পাওয়া মেটানোর জন্য অন্যের মায়ের কোল খালি করে দিল। তো প্লিজ, সকলের বাচ্চা আছে, সাবধান, কিছু হয়ে গেলে কিচ্ছু করার থাকবে না। এই যে খারাপ হাওয়া, আজও কিন্তু আমাদের বাচ্চাদের গায়ে জ্বর আসে, বাচ্চারা স্বপ্ন দেখে, বাচ্চারা কেঁদে ওঠে, চিৎকার করে ওঠে, এগুলো সব কিছু আজকালকার বিজ্ঞানের যুগে ইগনোর করলে হয় না, আর সবটা মেডিসিনে হয় না। তাহলে তো ভগবান নামটাই মিথ্যে হয়ে যেত। গা ছেড়ে দেওয়া, তাবিজ কবজ, এগুলো এখনও, এগুলোকে মান্যতা দেওয়া দরকার। তাই ভগবানের উপর যেমন আমরা বিশ্বাস করি, সেরকম মুসলিম সম্প্রদায়েরই বলো, আল্লাহ, সব এক, প্রত্যেকটা সম্প্রদায়, এগুলো মানা দরকার। এবং এই প্রেতাত্মা, অশরীরী, ভূত, জিন, এগুলো যে আছে, এগুলোকে প্লিজ তোমরা কেউ ইগনোর করো না। কারণ এরকম ঘটনা, এই যে কোলটা খালি হয়ে গেল, এই যে হারিয়ে ফেললো, এই যে এতগুলো জীবন নষ্ট হয়ে গেল, এরকম যেন কখনো কারোর সাথে না ঘটে। তাই সময় থাকতে সচেতন হও। আর আমার এই ঘটনাগুলো তোমাদের সাথে শেয়ার করার মানেই হচ্ছে প্রত্যেকের জন্য মানে তোমরা যাতে সচেতন হয়, এবং আমি যাতে মানে কিছুটা হলেও যাতে সচেতনতা অবলম্বনে কিছুটা আমার এই ঘটনাগুলো কাজে লাগতে পারে। অনেক ভালোবাসা নূর, এত সুন্দর একটা ঘটনা আমাদের কাছে শেয়ার করার জন্য। এবং বাংলাদেশের এই বোন নূর আমার একজন ভিউয়ার্স, আমার কন্ট্রোভার্সি চ্যানেলের ভিউয়ার্স, ও আমাকে শেয়ার করেছে। অবশ্যই বাংলাদেশের কোন জায়গার তোমরা যারা আশেপাশে থাকো, তোমরা এই ঘটনাটা সবাই জানবে। আর শুধু জায়গাটার নামটা নূর নিজের জন্য বলতে বারণ করেছে, এবং যেহেতু ওর পাশাপাশি জায়গা, সেহেতু ওর কষ্টের জন্য, বা যাই হোক, এটাকে আমি সম্মান করি অবশ্যই। তো যদি তোমাদের জীবনে এরকম কোনো ঘটনা থেকে থাকে, জানা কোনো অভিজ্ঞতা, কারোর কাছ থেকে শুনেছো, জেনেছো, সত্যি ঘটনা, তো তোমরা অবশ্যই আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার মেল আইডি দেওয়া আছে, লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখানে আমাকে মেল করতে পারো। তারপর আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে তোমাদের সাথে আমি জেনে তারপর আমার চ্যানেলে আমি অবশ্যই সকলের কাছে শোনাবো, সকলের কাছে তুলে ধরবো। চলো বন্ধুরা, যদি অবশ্যই আমার এই আজকের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। আবার দেখা হচ্ছে এরকম একটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনার সাথে নেক্সট এপিসোডে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।